নমস্কার। কিভাবে ভিডিওটা শুরু করব জানি না। প্রথমেই ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ এই ভিডিওটার কোয়ালিটি অডিও বা ভিডিও দিয়ে প্লিজ জাজ করবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, কারণ যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে রয়েছে তাদেরকে বলি যে সিরিজ অফ মিসফরচুন হয়ে গেছে আমার সাথে। যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তারা জানো যে 3 সপ্তাহ জুড়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার সেকেন্ড মাস্টার্স চলছে এবং তার এত অ্যাসাইনমেন্ট ডিউ ছিল, এত কাজ ছিল যে একটু সময় করে উঠতে পারছিলাম না। তার সাথে সাথে এতটা ভয়ঙ্কর গরমে ফ্যান না চালিয়ে ডে লাইটে শ্যুট করা খুব চাপ, আর রাতের সময় আমি একদম দিতে পারছিলাম না। সেকেন্ডলি যেটা গতকাল হয়েছে সেটা থেকে বড় মিসফরচুন আর হয় না, যে ফোনটাতে আমি শ্যুট করি সেই ফোনটা নিয়ে আমি প্রচণ্ড একটা স্টুপিড কাজ করি। আমি ছাদে গিয়ে বৃষ্টির ভিডিও করতে গেছিলাম, कैसे कैसे बेवकूफ लोग हैं, রোম্যান্টিক ফুলের মতো, এবং ফোনটা হাত থেকে ফসকে একদম নিচে পড়ে যায় 3 তলার ছাদ থেকে। আর ফোনটা একদমই আর চলার অবস্থায় নেই। সারানো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং আদৌ সারানো যাবে কিনা আমি জানি না। তো এই একটা স্পেয়ার ফোন আমি জোগাড় করেছি কোনো রকমে, এবং এই স্পেয়ার ফোনটার অডিও কোয়ালিটি ভীষণই খারাপ, এবং ভিডিও কোয়ালিটি তো আমাকে বলতেই হবে না, দেখতেই পাচ্ছ। তাও আমি চেষ্টা করব দুটোই যতটা সম্ভব পোস্টে এডিট করে ঠিক করার, কিন্তু পুরোপুরি ঠিক হয়তো হবে না। তাই প্লিজ একটুখানি কষ্ট করে সহ্য করো, কারণ এতদিন ভিডিও করিনি। আর কবে আমি আবার নতুন ফোন কিনবো, আবার নতুন ভিডিও করবো, অতদিন আমি ওয়েট করতে চাইছি না। তো আজকের ভিডিওটা মেইনলি যেটা নিয়ে সেটা হলো আমি মার্চ এপ্রিলে কী বই পড়েছি। আগের বারে আমি জানুয়ারি ফেব্রুয়ারি র্যাপ আপ করেছি, এবারে মার্চ এপ্রিল র্যাপ আপটা করি। ভালো ভিডিওর অ্যাকচুয়ালি আইডিয়াস আমার কাছে ছিল আরও ইন্টারেস্টিং, কিন্তু সেগুলো আমি এই কোয়ালিটিতে করতে চাইছি না, আর যাতে সেগুলো চ্যানেলে ভালো করে থাকে। তো এই রেগুলার আপডেটের ভিডিও আমার মনে হয় আমি এখানে করব। তো প্রথমে বলে রাখি যে মার্চ এপ্রিল জুড়ে আমি বাংলা বই সেভাবে পড়িনি। বাংলা ছোট গল্প পড়েছি, মেনলি কবিতা পড়েছি, কিন্তু বাংলা বই পড়িনি। আমার সিলেবাসে যে সমস্ত বই রয়েছে টেক্সট, আমি সেগুলো পড়া শুরু করেছি, এবং টেক্সট ছাড়া আমি কোনো কিছু নোটস বা কিছু লেখা পড়তে পারি না। আমার অ্যানালিটিক্যাল লেখা পড়তে অসুবিধা হয়, আর টেক্সট না পড়ে পরীক্ষা দেওয়াটাকে আমি এক প্রকারের চিটিং মনে করি। এবং লিটারেচারের স্টুডেন্ট হিসেবে এটা আমাদের একটা অনেক বড় বলতে পারো সৌভাগ্য যে আমরা এত ভ্যারাইটি লেখার পড়তে পারি, এবং এত সুন্দর সুন্দর লেখা অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আমরা পড়তে পারি। তো সেই জন্যই আমি এই মাস্টার্সটা কিন্তু করছি লিটারেচারের সঙ্গে আরও বেশি কানেক্টেড হওয়ার জন্য, বিভিন্ন জায়গার পৃথিবীর বিভিন্ন প্রান্তে লিটারেচারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, তাদের বোঝার জন্য, জানার জন্য। তাই টেক্সট পড়াতে আমি বেশি মনোযোগ দিচ্ছি এবার। তাই আমার কাছে কিছু ইংরেজি বই আছে। সবাই ইংরেজি বই নিয়ে ভিডিও দেখতে চাও না, বাট প্লিজ একটু কনসিডার করো, কারণ আমি যে বইগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লেখা, মোটামুটি পোস্ট কলোনিয়াল লিটারেচার বলা হয় এগুলোকে। ব্রিটিশ কলোনি, শুধু ব্রিটিশ নয়, ইউরোপিয়ান যে কলোনি ছিল, যে দেশগুলো, আমেরিকা, ইন্ডিয়া, আফ্রিকার দেশগুলো, এই দেশগুলোর মধ্যে যে সাহিত্য ছিল, যেটা একটা সময় রেজলিউশনের একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করছি। নিউ লিটারেচার বলা হয় ইংরেজিতে তাকে। তো এই লেখাগুলোর সঙ্গে তুমি দেখবে যে যেহেতু আমরাও একটা কলোনিয়াল কান্ট্রি, ভারত এত বছর ধরে একটা কলোনিয়াল দেশ ছিল, তাই অনেক মিল পাবে একটা আফ্রিকান লেখার সাথে। আর তোমার নিজের দেশের অনেক মিল পাবে, সেই ইতিহাসের কথা বলো কি রাজনীতির কথা বলো, অনেক অনেক সাদৃশ্য পাবে, এবং সত্যি সেই সহানুভূতিটা ফিল করতে পারবে যারা অপ্রেসড, যারা পরাধীন ছিল, সেই সব মানুষদের যন্ত্রণাটা কিন্তু একদমই এক, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে এক। তাই এই লেখাগুলো কিন্তু ভীষণই ভালো, আমি এনজয় করেছি অ্যাকচুয়ালি, নইলে আমি ভিডিওটা করতাম না। কারণ লিটারেচারের
সিলেবাসের আর একটা বড় ভালো দিক হলো যে সিলেবাসটা অ্যাকচুয়ালি এনজয় করা যায়। তো আর বকবক না করে চলো দেখিনি কি কি বই আমি পড়েছি এবারে। প্রথমেই যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে ক্লিয়ার লাইট অফ ডে, অনিতা দেসাইয়ের। এই বইটা হচ্ছে প্রি পার্টিশন ইন্ডিয়াতে সেট এবং তারপরে এটা আস্তে আস্তে ক্রমশ পোস্ট পার্টিশন পিরিয়ডের মধ্যে চলে যায়। বইটা ফলো করে 4 জন সিবলিংকে, 4 জন ভাই বোন, রাজা, তারা, ভীম আর বাবা। যখন আমি ফার্স্ট অনিতা দেসাইয়ের বইটা শুরু করি আমার সত্যি বলতে কোনো এক্সপেকটেশন ছিল না। আর বইটা ভীষণই স্লো পেসড এবং আমি কখনো ভাবিনি যে আমি কোনো স্লো পেসড বই এতটা হুকড হয়ে প্রথম থেকে শেষ অবধি পড়তে পারবো। কিন্তু এই বইটার পেস্টিং স্লো হলেও এই বইটার মধ্যে অদ্ভুত একটা মেডিটেটিভ ফিল আছে, একটা মেডিটেশনের মতো একটা ফিলিংস আসে পড়তে পড়তে, ভীষণ অ্যাবজর্বড হয়ে যাওয়া যায়। ভীষণ সুন্দর সেন্সুয়াস ডিটেলিং রয়েছে গোটা বইটাতে। আমরা যা শুনতে পাই, আমরা যা দেখতে পাই, যা ছোট ছোট জিনিস আমরা অবজার্ভ করি সাবকনশিয়াসলি, কখনো কখনো আমরা নিজেরাও রিয়েলাইজ করি না, সেটা অনেকটাই আমাদের মনে কি চলে তার উপর ডিপেন্ড করে। আমরা যদি খুব ভালো মনে থাকি আমরা প্রকৃতির অনেক কিছু জিনিসকে ভালো চোখে দেখি এবং ভালোভাবে দেখে সেটার একটা কানেকশন তৈরি করার চেষ্টা করি। যেমন ধরো গাছের পাতা পড়ে যাওয়া, আমি ফর এক্সাম্পল বলছি, গাছের পাতা পড়ে যাওয়া এই জিনিসটা ঘটনাটা তো একই থাকে, কিন্তু তুমি ভাবো যখন তুমি খুব একটা এমন একটা সময় এই দৃশ্যটা দেখছো যে আমাদের শরৎকালের পরে শীত আসছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, এইবার এই যে ইমোশনটা সেটার সঙ্গে তুমি ব্যক্তিগত জীবনে যদি খুব কষ্টের মধ্যে যাবো তাহলে ওই গাছের পাতা পড়াটাই তোমার কিন্তু খুব মেলানকলিক লাগবে, মনে হবে একটা ডিকে, একটা শেষের কথা বলছে। আবার ধরো তোমার জীবনে একটা খুব ভালো পরিবর্তন হতে চলেছে, খুব নতুন কিছু একটা হতে চলেছে, তুমি কোনো চাকরি পেয়েছো, তুমি কোনো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো, এইবার তুমি ওই একই গাছের পাতা পড়া রাখো, তোমার মনে হবে যে একটা নিউ বিগিনিং, একটা নতুন শুরুর কথা বলছে। ঠিক এইভাবেই মানুষের ইমোশনের সঙ্গে তার যে চারপাশ, তার যে সারাউন্ডিংয়ে যে ছোট ছোট জিনিস যেভাবে মানুষ দেখে সেইটাও কত সুন্দরভাবে ইমোশনকে মানুষের ব্যক্ত করতে হেল্প করে, সেইটা এই বইটার মধ্যে আমার পড়ে খুব ভালো লাগছে এবং ভীষণ ইন্সপায়ারিংভাবে বলা। খুব স্লো একটা লাইফ, ভীষণ ছোট ছোট মেলাঙ্কলিক জিনিস হয়, খুব মানডেন লাইফ, দৈনন্দিন জীবনে আমরা যা করি, চা করা, বাড়িতে রান্না করা, জল তোলা, কিন্তু এই ছোট ছোট জিনিসের মধ্যে সুন্দর স্ট্রিম অফ কনসিয়াসনেস মেথড ব্যবহার করা হয়েছে। স্ট্রিম অফ কনসিয়াসনেস এমন একটা জিনিস, সেটা হলো লেখার মধ্যে অনেক সময় দেখবে যে একটা চরিত্র যেখানে আসে সে সেই মুহূর্তে তার প্রেজেন্সটা পুরোপুরিভাবে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে সে তার স্মৃতিতে কোথাও গিয়ে যাচ্ছে বা সে তার ফিউচারের কথা ভাবছে, বা সে একেবারেই তার মনটা এখানে নেই, একেবারেই তার মনটা প্রেজেন্ট সিচুয়েশনে নেই, সেটা কোথাও গিয়ে একটা ঘুরে বেড়াচ্ছে, কোনো অন্য তলে অবস্থান করছে এবং সেই কখনো ইন্টিরিয়ার মনোলগের দ্বারা, কখনো ফ্ল্যাশব্যাকের দ্বারা আমরা সেই জিনিসগুলোর সাথে পরিচিত হচ্ছি। এই মেথডটা খুব জেমস জয়েসের লেখাতে দেখা যেত, ভার্জিনিয়া উইলসের লেখাতে দেখা যেত, এবং জেমস জয়েস অ্যাকচুয়ালি খুব ইন্সপায়ার করেছে অনিতা দেসাইকে, এবং টি.এস. এলিয়টের লেখা থেকেও তিনি খুব ইন্সপায়ার্ড হয়েছে। প্রত্যেকেই কিন্তু পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডের রাইটার, মানে 1942 থেকে তারা লিখছেন, মানে তাদের যে পিরিয়ডটা হচ্ছে মডার্ন পিরিয়ড, এবং এই লেখাটাও হচ্ছে কিন্তু এই 47-এর সময়, তাহলে বোঝা যাচ্ছে যে কন্টেম্পোরারি অনেক লেখার দ্বারা কিন্তু এই লেখাটা কিন্তু ইন্সপায়ার্ড। মেইন প্লট একটুখানি বলি, প্লটটা একদম সিম্পল একটা প্লট, যে বিমলা, যে ভীম, সে হচ্ছে বড় বোন এবং সে ওল্ড দিল্লিতে তাদের পৈতৃক পুরোনো বাড়িতে একেবারেই আটকে রয়েছে সমস্ত দায়িত্বের সাথে। বিমলার ওপর সমস্ত চাপ আছে, তারা বিয়ে করে বিদেশে চলে গেছে, তার রিচ হাজব্যান্ড, কিন্তু সে অনেকটাই ইনসেন্সিটিভ। তারার যে হাজব্যান্ড, বিমলা বিয়ে করেনি এবং রাজাও বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে তার নতুন সংসারে, এবং বিমলা এই যে পুরোনো একটা পরিস্থিতিতে সে একদম স্টাক হয়ে আছে, এটা তার চয়েস না, এবং সে একেবারেই আমাদের যে তথাকথিত পারফেক্ট মহিলা 1940-50-এর আইডিয়া ওয়াইজ একেবারেই নয়, সে স্বাধীন, সে কাউকে তার চাই না এবং সে প্রচণ্ডই বলা যায় রাফলি সবার সাথে কথা বলে।
এবং তারা একেবারেই অপোজিট, একদম সেন্সিটিভ। এবং এই তারা বিয়ের পরে অনেক দিন পরে নিজের বাপের বাড়ি ফিরেছে এবং দুজনের মধ্যে যে টেনশন রয়েছে, বিমলার মধ্যে যে ক্ষোভ রয়েছে, অভিমান রয়েছে, সেগুলোরই কিন্তু ছোটো ছোটো আউটবাস্ট হচ্ছে। এবং তারাও ফিরে এসে নিজের পাস্ট সম্বন্ধে ভাবছে, নিজের ছোটোবেলা সম্বন্ধে ভাবছে। মজার বিষয় হলো অনিতা দেশাই যেভাবে গল্পটা বলেছেন, এই গল্পটা কিন্তু 4টে ভাগে বিভক্ত। সময় নিয়ে খুব সুন্দর একটা খেলা করা হয়েছে এখানে। প্রথমে গল্পটা শুরু হয় প্রেজেন্ট টাইম দিয়ে, তারপর আমরা চলে যাই এই 4 ভাই বোনের একদম ছোটোবেলাতে, শৈশবে। আবার একটুখানি এগিয়ে আসি আমরা তাদের কৈশোর যৌবন এই সময়টাতে, যেখানে ভারতে খুব একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারত বিভক্ত হবে, ভারত এবং পাকিস্তানের ভাগ হবে। এই যে পার্টিশন, এই যে রায়ট, এই যে কমিউনাল একটা টেনশন চলছে ধর্মের মধ্যে, দুটো দেশের মধ্যে একটা দেশ তৈরি হওয়ার কথা চলছে, একটা দেশ ভাগ হওয়ার কথা চলছে। এখানে কিভাবে এদের ডোমেস্টিক লাইফ, এদের গার্হস্থ জীবনটা অ্যাফেক্টেড হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে। যদিও তারা মানে অ্যাক্টিভলি যুক্ত নয়, একদম সরাসরিভাবে তারা এই আন্দোলন বা স্বাধীনতা কোনো কিছুর সাথে পলিটিক্যালি যুক্ত নয়, কিন্তু পলিটিক্যাল যে পরিস্থিতিটা রয়েছে সেটা কীভাবে তাদের ব্যক্তিগত জীবনকে অ্যাফেক্ট করছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে আবার আমরা ফিরে আসছি প্রেজেন্ট ডেতে এবং কিছুটা রিজলভ করার চেষ্টা করা হচ্ছে তাদের যা পাস্ট ইস্যুস এবং তাদের যে বাবা মার ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি, বাবা মা না থাকা তাদের বেড়ে ওঠার সময়, মানে না থাকা মানে ফিজিক্যালি থাকা কিন্তু তাদেরকে সময় না দেওয়া এবং তাদেরকে গুরুত্ব না দেওয়া, এই পুরো ব্যাপারটাই কিন্তু খুব সুন্দরভাবে রিজলভ করার একটা চেষ্টা করা হয়েছে। খুব সেন্সিটিভ ওয়েতে ডিল করা হয়েছে এবং স্বাধীনতা সংগ্রাম বা পার্টিশন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে গল্পটার জন্য, সেটা মূল বিষয় নয় এখানে, কিন্তু সেটা রয়েছে, সেটা বর্তমান। তারপরে যেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে ক্যারেক্টারগুলোর মনস্তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যারেক্টারগুলোর মনস্তত্ত্ব নিয়ে বেশি এখানে ডিটেলসে বলা হচ্ছে এবং সেখানে ডিটেলসে ডিল করা হচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে। যারা স্লো ফেস বই ভালোবাসো, খুব সাসপেন্স টেকে নেই, একটুখানি স্লো এবং ইমোশনাল, একটুখানি মুভিং লেখা পড়তে ভালোবাসো, তাদের জন্য এটা খুব ভালো একটা রেকমেন্ডেশন। এবং ভাষা হিসেবেও বলবো ইংরেজিটা খুবই সোজা, ইন্ডিয়ান ইংলিশে লেখা এবং যেভাবে ডিটেলসগুলো আছে লেখার মধ্যে, যেটা বলেছিলাম যে খুব মনে হবে হারিয়ে যাচ্ছে সেই স্পেসটা। এর পরের লেখাটা হচ্ছে বাপসি সিধওয়ার আইস ক্যান্ডি ম্যান। এটা নিয়ে আমি একটা রিলও করেছি। আইস ক্যান্ডি ম্যান হচ্ছে এখন বলতে পারো এটা পাকিস্তানের একটা রাইটিং হিসেবে গণ্য হবে, কারণ লেখিকা প্রি পার্টিশন ভারতের লাহোরে থাকতেন এবং তখন তিনি ভারতীয় ছিলেন, কিন্তু লেখাটা আস্তে আস্তে পোস্ট পার্টিশন পিরিয়ডেও চলে আসে। সেই ট্রানজিশনাল পিরিয়ডটাতেই এই লেখাটাও লেখা। এবং এই লেখাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের যে ন্যারেটার, যে গল্পের কথক, সে হচ্ছে এই ছোট্ট মেয়েটা। এই মেয়েটি একটা পার্সি মেয়ে এবং ওর নাম হচ্ছে লেনি। এবং লেনি এবং তার আয়া, ও যাকে আয়া বলে, যে ও দেখাশোনা করে, সেই মেয়েটির সাথে লেনির একটা খুব মিষ্টি একটা বন্ডিং এবং সে তার মায়ের থেকেও বেশি আয়ার সাথে বেশি সময় স্পেন্ড করে এবং আয়ার ওপর ডিপেন্ডেন্ট। এই আয়া এই পোস্ট পার্টিশন পিরিয়ডে যেখানে খুব দাঙ্গা হচ্ছে এবং ধর্মের ভিত্তিতে মানুষ মানুষকে মারছে এবং একটি ভয়ঙ্কর একটা অস্থির সময়, লেনির আয়া কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং সে মিসিং হয়ে যাচ্ছে। এবং লেনির যে দুনিয়াটা, সে একটা প্রিভিলেজের দুনিয়াতে রয়েছে, বিভিন্ন দিক থেকে প্রিভিলেজ। কীরকম বলি, এক হচ্ছে লেনি একটা পার্সি মেয়ে এবং পার্সিরা এতটাই মাইনরিটি যে গভর্নমেন্ট যখন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এইসবে ভাগাভাগি করছে একটা দেশকে, তখন কিন্তু পার্সিদের কথা, মানে পার্সিরা একটা নন থ্রেটেনিং কমিউনিটি হিসেবে এখানে রয়েছে, যে তাদেরকে নিয়ে কারোরই সেরকম একটা মাথা ব্যথা নেই। তো এই ধর্মের ভায়োলেন্সের দিক থেকেও তারা সেফ। লেনি একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসে, সে আপার মিডল ক্লাস ফ্যামিলি, তাদের টাকা পয়সারও খুব একটা অভাব নেই এবং তারা এতজন সার্ভেন্টস রাখতে পারছে, এতজন মানুষকে তারা নিজেদের সার্ভিসে রাখতে পারছে, তাদের গাড়ি রয়েছে, তো বোঝা যাচ্ছে তারা একটা ভালোই উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে। তো সেক্ষেত্রেও সে প্রিভিলেজ এবং বিভিন্ন দিক থেকে লেনি খুবই প্রিভিলেজ। বাট লেনির পোলিওর জন্য একটা পা একটুখানি অসুবিধা হয় লেনি, কিন্তু সেটা ছাড়া
ওর কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু মজার যেটা লাগে লেখাটায়, যে লেনির দুনিয়াটা একদমই ওই ছোটদের ইনোসেন্ট দুনিয়ায় সীমাবদ্ধ নেই। তার দুনিয়াতে ইনোসেন্স আছে, কিন্তু তার দুনিয়াতে কিন্তু অ্যাওয়ারনেসও আছে, কারণ সে কিন্তু নিজের চারপাশে অনেক অ্যাডাল্ট মানুষদের খুব সুন্দরভাবে অবজার্ভ করে। মানে সে কিন্তু শুধু যে বাচ্চাদের সাথে খেলে তা না, সে কিন্তু বড়দের বিহেভিয়ারকে স্টাডি করে, অবজার্ভ করে, এবং সে নিজে খুব একটা প্রোটেক্টেড থাকে না চারপাশের যে চলছে ঝামেলা এবং ট্রুথ সেটা থেকে, এবং সেই প্রোটেকশনটা নেই বলে লেনির আন্ডারস্ট্যান্ডিং বা ম্যাচুরিটিটা অনেক বেশি তার বয়সে অন্য বাচ্চাদের থেকে, যেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার মানে এই না যে লেনির যে দৃষ্টিভঙ্গির মধ্যে সেই ইনোসেন্সটা নেই, সেটাও কিন্তু রয়েছে, এবং সেটাই কিন্তু মজার একটা কন্ট্রাস্ট তৈরি করে, যে সে একদমই একটা নিরপেক্ষ চোখ দিয়ে দেখছে গোটা ঘটনাগুলো, এবং তার জীবনে যেটা ঘটছে বা রাজনৈতিকভাবে তার চারপাশে যেটা ঘটছে সে সেটা অবজার্ভ করছে। খুব সুন্দর লেখা। একটাই আমার কমপ্লেন, যেটা সবচেয়ে বড় কমপ্লেন, যার জন্য বইটাকে আমি 4 রেটিং দিয়েছি, সেটা হচ্ছে যে শেষটা, একদম শেষ যে 30 পাতা, আমি একদম মানে এগ্রি করতে পারি না, এবং সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। একেবারেই আমার মানে যেরকম ধরনের গল্প যাচ্ছিল, সেই গল্পের যে একটা ছন্দ ছিল সেটা ভীষণভাবে পতন ঘটে। গল্পে এমন একটা ডিসিশন নেওয়া হয় যেটা সাথে আমি একদম এগ্রি করি না। আর কোথাও গিয়ে যে কিডন্যাপার, এই আয়ার, আমি বলবো না তার নাম, তাকে কোথাও গিয়ে রোম্যান্টিক ট্র্যাজিক হিরোর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটা ভীষণ অ্যাবসার্ড লেগেছে, এবং ভীষণ কি বলবো, একটু মানে গোটা লেখাটার মধ্যে একটা ওই ফিলিং আছে না, কাটার মতো বিধছে আমার। তার জন্য আমি লেখাটাকে 4 স্টার দিয়েছি, কারণ পুরো লেখাটা এত সুন্দর। শেষে গিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় জাস্টিস দেওয়া যায়নি চরিত্রগুলোকে। বাট সেটা ছাড়া আমি বলবো এটা একটা খুব সুন্দর লেখা, যেটা র ভাবে আমাদের যে পার্টিশনের যে হররটা সেটা দেখিয়েছে, যে রক্তাক্ত ইতিহাসটা রয়েছে পার্টিশনের, সেইটাকে খুব অনেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখিয়েছে, কোনো কিছু মানে লুকায়নি, এবং ভীষণই হরিফিক কিছু ঘটনার কথা লেখা আছে যেগুলো পড়লে শিউরে শিউরে উঠতে হয়, এবং এটা ভাবলে শিউরে উঠতে হয় যেগুলো কোনো কাল্পনিক না, এরকম ঘটনা ঘটেছে বাস্তবে, এগুলো আমাদের ইতিহাসের পার্ট, এবং সেটা ভাবলে আরও মানে গায়ে কাঁটা দেয়। কিন্তু ওই শেষটা, তা সত্ত্বেও আমি বলবো যে খুব সেন্সিটিভ একটা লেখা, প্লিজ তোমরা পড়ে দেখো। আমার সাথে এগ্রি নাও করতে পারো, হয়তো তোমাদের শেষটা ভালো লাগবে, হতেই পারে, আমার ভালো লাগেনি। কিন্তু এই বইটার ওপর একটা খুব বিখ্যাত ছবি আছে, সেটা হচ্ছে দীপা মেহতার আর্ট বলে। সেই ছবিটা কিন্তু তোমরা দেখতে পারো, সেখানে আমির খান রয়েছে এবং নন্দিতা দাস রয়েছে মূল চরিত্রে। এটা দীপা মেহতার যে এলিমেন্টারি লজি আছে, ওয়াটার, আর্থ অ্যান্ড ফায়ার, এই 3টে ছবি আছে। 3টে ছবির মধ্যে আর্থ ছবিটা কিন্তু বেস্ট হচ্ছে এই গল্পটার উপর। তো সেই ছবিটা দেখতে পারো, এবং সেটা দেখে তোমার মতামত জানাতে পারো। আমি এখনও ছবিটা রিওয়াচ করিনি, যখন আমি প্রথম দেখেছিলাম তখন আমি এটা কিন্তু পড়িনি, তো সেটার সাথেও আমার একবার পড়ার মানে আবার দেখার ইচ্ছা আছে। সো টেক্সট আমি মিলিয়ে দেখতে চাই যে দীপা মেহতা কীভাবে ডিল করেছেন এই গল্পটা নিয়ে। বইটা হচ্ছে একজন কেনিয়ান অথরের লেখা, এবং এটা হচ্ছে আ গ্রেন অফ হুইট, এটা হচ্ছে থিয়ঙ্গর লেখা, এবং পুরো নামটা উচ্চারণ করতে আমার অসুবিধা হয়, তাই শুধু থিয়ঙ্গই বলছি। অসাধারণ একটা বই। এই বইটাও এমন একটা বই যেটা আমার সিলেবাসে না থাকলে যেটা আমি হয়তো পড়তে পারতাম না, এবং আমি ভীষণ লাকি যে আমি এই সাবজেক্টগুলো সিলেক্ট করতে পেরেছি যেখানে আমি এই ধরনের লিটারেচার পড়তে পারি। কেনিয়া আফ্রিকার একটা এমন দেশ যেটা ইউরোপিয়ান কলোনিয়াল শাসনের অন্তর্গত ছিল। 1962 সালে কেনিয়া কিন্তু স্বাধীনতা পায়, এবং তার আগে অবধি তাদেরকে প্রচুর লড়াই করতে হয় স্বাধীন হওয়ার জন্য, এবং তাদের উপর অত্যন্ত কঠিন এবং নির্মম অত্যাচার করা হয় ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে যারা যারা বিপ্লবী দলে ছিল। এবং বেশিরভাগ যে রুরাল এরিয়ার মানুষরা এতটা সাফার করেছেন এই কলোনিয়াল শক্তির বিরুদ্ধে। এবং এই বইটার মজা হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারের পার্সপেক্টিভ। এখানে কিছু চরিত্র আছে যারা খুবই স্বার্থপর, যারা শুধু নিজে গা বাঁচিয়ে চলতে চায়। প্রত্যেকটা সমাজেই হয়তো এরকম মানুষ আমরা পাবো, যতটা বলা সোজা যে আত্মত্যাগ করে স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করো বা
নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করো, সবার পক্ষে সেই স্তরে ওঠা হয়তো সম্ভব হয় না। আমরা বসে ভাবি, কিন্তু আমাদের কাছে সেই স্টেকটা আসেনি বলে আমরা জানি না যে আমরাই বা কী করতাম। তো এরকম চরিত্র আছে যারা শুধু নিজেদের কথা ভাবতে বাধ্য হচ্ছে, এমন চরিত্র আছে যারা ব্রিটিশ সরকারের অধীনে কাজ করছে এবং তারা মনে করছে যে এটাই ঠিক, এটাই ভালো, যে কৃষ্ণাঙ্গ মানুষরা সবসময় শ্বেতাঙ্গ মানুষদের অবনত হয়ে থাকবে, এবং তারা সেটা মেনে নিয়েছে। এবং এছাড়াও রয়েছে বিপ্লবী যারা ক্রমাগত লড়াই করছে, ক্রমাগত দেশকে স্বাধীন করার জন্য যা সম্ভব করছে, তাদের ব্যক্তিগত জীবন তাতে প্রভাবিত হচ্ছে। এই বইটার মধ্যে সব রয়েছে, প্রেম, বিরহ, বিশ্বাসঘাতকতা, দেশপ্রেম, মায়া, মানে একটা প্রকৃত ক্লাসিক যেরকম হয়, যে একটা পেঙ্গুইন ক্লাসিক যখন আমি হাতে নিই তখন আমি এক্সপেক্ট করি যা যা ফিল করতে, আমি সব এই বইটার মধ্যে ফিল করছি। এবং আমি থিয়ঙ্গর লেখার বিশাল বড় ভক্ত হয়ে গেছি এবং আমি চাই আরও তার লেখা পড়তে। এবং তার বিভিন্ন বক্তৃতা আমি শুনছিলাম, তার বিভিন্ন স্পিচ, কীভাবে যে নিজের ভাষায় লেখাটা কত ইম্পর্ট্যান্ট, এবং তাদের একটা হিস্ট্রি আছে কলোনিয়ালিজমের, সেই দেশগুলোর জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ তাদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা, তাদের রিজিওনাল ভাষাকে বাঁচিয়ে রাখা, যেটা আমার মনে হয় এখন আমাদের এই জিনিসটা নিয়ে একটু ভাবা দরকার, যে কতটা বেশি বাংলা ভাষাকে আমরা রেসপেক্ট করতে পারছি, বা যারা প্রকৃতপক্ষে বাংলা ভাষাকে ভালোবাসতে চাইছেন তাদের মধ্যেও একটা খুব বড় এক্সট্রিমিজম দেখা যাচ্ছে, একটা সুডো এক্সট্রিমিজম, যেখানে তারা মানে একটা ভাষাকে ভালোবাসতে গেলে অন্য ভাষাকে রিজেক্ট করতে হয় না, একটা ভাষা জানতে গেলে নিজের মাতৃভাষাকে ভুলতে হয় না, এবং নিজের মাতৃভাষাকে রেসপেক্ট করতে গেলে ইংরেজি ভাষাকে নেগলেক্টও করতে হয় না। যারা ইংরেজি ভাষা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন তাদের প্রতি একটা খারাপ বিহেভিয়ার করা, এই কোনোটাই কিন্তু ভাষা বাঁচানোর ক্ষেত্রে পজিটিভ কিছু আনতে পারবে না। মানে প্রত্যেকটা জিনিসই ভীষণ ডিস্ট্রাকটিভ ওয়ে অফ থিঙ্কিংয়ের মধ্যে পড়ে। তাই একটা ভাষাকে বাঁচানোর জন্য সেই ভাষার চর্চা করা, সেই ভাষায় কথা বলা খুব ইম্পর্টেন্ট। আর সেই ভাষাকে রেসপেক্ট দেওয়া মানে হচ্ছে সেই ভাষার পাশাপাশি প্রতিটি ভাষাকেই রেসপেক্ট দেওয়া, যে এবং মানুষের স্বাচ্ছন্দ্যটাকে গুরুত্ব দেওয়া। কারণ আফ্রিকা বা এশিয়া, এই মহাদেশগুলোর মধ্যে এত রকমের কালচার রয়েছে, এত রকমের মানুষ রয়েছে, যে কোনো কিছুই চাপিয়ে দেওয়া যায় না। পারিপার্শ্বিকে যে মানে সহজাত যে জিনিসটা তারা দেখছে তাই গ্রহণ করছে। তাই এককভাবে একটা মানুষের পক্ষে নিজের ভাষা চয়ন করা সত্যি সম্ভব নয়। তা আমার মনে হয় যারা ভারতীয় তাদেরও কিন্তু থিয়ঙ্গর এই আইডিওলজি বা থিয়ঙ্গর ভাষা সম্বন্ধে এই বিশ্বাসটা খুব ইন্টারেস্টিং লাগবে। আমি বলবো বইটা প্লট ড্রিভেন এবং ক্যারেক্টার ড্রিভেন, মানে ভীষণ সুন্দর একটা ব্যালেন্স রয়েছে এর মধ্যে, কিন্তু কোনোভাবেই কোনো খুব জ্ঞানের কথা, খুব মানে ভারী ভরকম কথাবার্তা কিছু নেই। হ্যাঁ, এটার মধ্যে একদম সুন্দর একটা প্লট আছে, খুব সুন্দরভাবে প্লটটা সাজিয়েছেন তিনি, এবং প্লটটার যে নির্যাস সেইটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন, এবং প্লটটার মধ্যে সেই স্বাধীনতা আন্দোলন মানুষকে ব্যক্তিগতভাবে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে লেখা রয়েছে, এবং সেটা খুবই সেন্সিটিভ, এবং এমনভাবে প্রত্যেকটা চরিত্র বানানো হয়েছে যে চরিত্রগুলোর ভুল দেখেও, চরিত্রগুলো ফ্লড জেনেও কোথাও না কোথাও গিয়ে তাদের সাথে আমরা একটা কানেকশন তৈরি করতে পারছি, রিলেট করতে পারছি, তাদের জন্য আমরা এমপ্যাথি ফিল করছি। এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মহেশ দত্তানির তারা, এবং সেটা আমি পড়েছি হচ্ছে এই কালেকশনটা থেকে। এটা হচ্ছে কালেক্টেড প্লেস, পেঙ্গুইন থেকে বেরিয়েছে, এবং এটাতে তার প্লেসগুলো রয়েছে, তার মধ্যে আমার তারা সিলেবাসে ছিল এবং তারা আমি পড়েছি। এই কালেকশনটা আমি এই জন্যই কিনেছি যে আমি জানি আমি সব পড়া প্লে পড়তে চলেছি, এবং যারা বই পড়তে একটুখানি স্ট্রাগল করো পেসিংয়ের জন্য, যারা মানে ডেসক্রিপশন পড়তে পারো না, আমারও প্রথম ডেসক্রিপশন ফলো করতে প্রবলেম হতো, মানে খুব ডেসক্রিপটিভ লেখা হলে আমার পেসিং স্লো হয়ে যেত। তো প্লে খুব ভালো একটা অপশান তাদের জন্য, কারণ প্লে তৈরি হয় পারফর্ম হওয়ার জন্য, স্টেজে পারফর্ম করানোর জন্য। তো প্লে কিন্তু ডায়ালগটা প্লেতে মেন থাকে, এবং তাছাড়াও সেট ডিজাইন থাকে, আরও ডিরেকশনস থাকে, কিন্তু ডায়ালগের মধ্যে দিয়ে কিন্তু গল্পটা আস্তে আস্তে ডেভেলপ করে। তো আমি আমার ক্লাসিক সাজেশনেও কিন্তু সাজেস্ট করছি বর্ণাঢ্য নাটকগুলো,
খুব সুন্দর লাগে পড়তে, এবং বানারসর নাটকের মধ্যে অদ্ভুত সুন্দর একটা ছন্দ রয়েছে যেটা তুমি পড়তে শুরু করলে তোমাকে শেষ করতেই হবে। অসাধারণ হিউমার রয়েছে, আর সোশ্যাল কমেন্টারি তো রয়েছেই। 83 মহেশ দত্তানি লেখা, আমি প্রথম মহেশ দত্তানির প্লে পড়লাম, আর দুটো অ্যাক্টে এই প্লেটা, তারা প্লের নাম। এবং এই নাটকটিতে আমরা দেখতে পাই যে একটা যমজ ছেলে মেয়ে, তারা জন্ম থেকে কনজয়েন, তারা একসাথে জন্মেছে এবং তাদেরকে আলাদা করা হয় সার্জিক্যালি। এবং ছেলেটি বাস্তবে বড় হয়ে একজন নাট্যকার হিসেবে এই প্লেটা লিখছে এবং আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং তাদের শৈশব, তাদের বাবা মার সাথে সম্পর্ক এবং বিভিন্ন রকমের তাদের জীবনের ওঠা পড়া খুব সংক্ষেপেই, কিন্তু খুব ছোট ছোট ইনস্টান্সেসের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং শেষে যে টুইস্টটা রয়েছে ওটা একটা সত্যি অসাধারণ টুইস্ট। আর এই ধরনের নাটকগুলোতে মহেশ দত্তানি যেটা করতেন, খুব ডাইজেস্টেবলভাবে তিনি তার অডিয়েন্সের জন্য প্রেজেন্ট করতেন কনসেপ্টগুলো, তার যা আইডিওলজি ছিল সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতেন যাতে অডিয়েন্স এনগেজড হয়ে দেখে সেটা। এই বইটার যে ইন্ট্রোডাকশন রয়েছে মহেশ দত্তানি যেটা বলছেন সেটা থেকে আমি কিছু পড়তে চাই। Hopefully, my plays make good commercial sense. I know that I'm an artist. I don't need to underline it in my works. I write for my plays to be performed and appreciated by as wide a section of the society that my plays speak to and are about. This is perceived by some as selling oneself or prostituting one's art, or some equally fashionable term for simply wanting to communicate. I also know that I have a lot to say and I'm probably not saying it well enough. But my characters have a lot to say too, and they seem to be doing rather well at having their say. Beautifully phrased. এবং একটা নাটক পড়ি আমি এটা বুঝতে পারছি। ডান্স লাইক আ ম্যান এরপরে আমি পড়তে চাই, সেটাও শুনেছি খুব বিখ্যাত একটা প্লে মহেশ দত্তানির, এবং আমার ভীষণই ভালো লাগছে তার ডায়লগ রাইটিং স্কিল, অনেক কিছু শেখার আছে এখান থেকে। তো ওভারঅল এটাও আমার কাছে 5 স্টার। শেষ যে বইটা আমি পড়েছি যেটা এখনো কমপ্লিট হয়নি, যেটা একটা শর্ট স্টোরি কালেকশন, সেটা হচ্ছে গীতা হরিহরনের দ্য আর্ট অফ ডাইং। এখান থেকে আমি 5টা গল্প পড়েছি, তাই ইনক্লুড করলাম। এটাও একটা ফাইন্ড আমার সিলেবাস থেকে। গীতা হরিহরনের লেখার মতো খুব সুন্দর হুইমজিক্যাল প্লট থাকে, খুব সারিয়াল ডেসক্রিপটিভ ন্যারেটিভ থাকে এবং খুব সুন্দরভাবে এন্ডিং হয়, খুব অ্যাব্রাপ্ট এন্ডিং দেখা যায় গল্পগুলোর মধ্যে, এবং ওপেন এন্ডিং থাকে। খুব একটা যে প্লট নিয়ে ডিল করা হয় তা নয়, ভীষণ সুন্দর একটা কিন্তু প্রচ্ছদ, এটা ভীষণ সুন্দর। আরও অনেক কটা লেখা বাকি আছে, আমার মনে হয় মোট 20টা লেখা রয়েছে এটার মধ্যে, এবং প্রত্যেকটা গল্প খুব ইউনিক, একে অন্যের থেকে আলাদা, সংক্ষেপ এবং পাওয়ারফুল। ভাবায়, খুব ডিরেক্টলি কিছু বলে দেয় না, কিছু বলতে চায় না। আমাদের লেখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস বলা হয় যে শো নট টেল, মানে না বলে যতটা বেশি ভাবিয়ে উপলব্ধি করানো যায় রিডারদের ততটাই ভালো লেখা হয়। তো সেখানে আমার মনে হয় গীতা হরিহরনের লেখা খুব ইন্সপায়ারিং নিউ অথরদের জন্য এবং নিউ রিডার্সদের জন্য, যে যেভাবে তিনি ভীষণ মিউজিক্যালভাবে ন্যারেটিভগুলো তৈরি করেন, সাজান, যার মাল্টিপল লেয়ারে মিনিং হতে পারে। মানে যেভাবে আমি মানে তৈরি করার চেষ্টা করবো সেভাবেই কিন্তু গল্পটার মানে তৈরি হবে। তো অনেক রকমের লেয়ার থাকে গল্পগুলোর মধ্যে, এবং বেশিরভাগই খুব সাধারণ মানুষকে তুলে আনেন তিনি প্রোটাগনিস্ট হিসেবে, মূল চরিত্রে। কিন্তু তারপরে তার জীবনের এমন এমন ঘটনার কথা থাকে যে সেগুলো ভীষণ ইউনিক এবং অসাধারণ। এবং এই লেখা স্টাইলের সাথে আমার মনে হয়, আমি রিসেন্টলি পূর্ণেন্দু পত্রীর পুই পালংয়ের সাথে এই বইটা পড়েছি, এবং এই বইটার ভীষণ প্লটগুলোর মিল আছে। এই প্লটগুলো কিন্তু খুব সাধারণ মানুষকে তুলে না একটা অসাধারণ প্লটের মধ্যে বেঁধে ফেলা হয়, একটা এমন সময়, একটা এমন পরিস্থিতিতে বেঁধে ফেলা হয় যেটা তার সাথে মানে আগে হয়নি বা হয়েছে কিন্তু সে সেইভাবে বসে ভাবেনি। সবচেয়ে ভালো আমার লেগেছে হাফওয়ে অ্যানিমাল, এই গল্পটা। আর একটা লেখা যেটা সবচেয়ে হন্টিং এবং আমার মনে মোস্ট আন্ডার রেটেড লেখাগুলোর মধ্যে হয়তো একটা হবে, যেটা আমি পড়েছি, সেটা দ্য ওয়ার্ডেন। ও একজন মানসিকভাবে ভাষামহীন মহিলা, তার দেখাশোনা করে আরেকটি মহিলা, এবং তাদের দুজনের একটা কমপ্লেক্স রিলেশনশিপ নিয়ে লেখাটা। আর
মাঝে মাঝে এই মানসিক ভারসাম্যহীন মহিলাটার ন্যারেটিভে সুইচ করে, মানে দুজনের ন্যারেটিভ। যে মহিলাটা দেখাশোনা করে তার লেখা পড়তে থাকছি, আবার ইটালিতে ফন্টে এখানে যে মহিলা এই অসুস্থভাবে এই যে মেয়েটি দেখাশোনা করে তাকে দেখছে এবং তার পার্সপেক্টিভ, তার ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি। তো দুটো পার্সপেক্টিভ পাশাপাশি যাচ্ছে এবং একটা জায়গায় গিয়ে মিট করছে, এবং সে কিভাবে ভাবে। আনরিলায়েবল একজন নারেটার অনেক গল্পেই থাকে, যেরকম ডায়েরি অফ এ ম্যাড ম্যান নিকোলাই গোগলের একটা এমন লেখা যেখানে আস্তে আস্তে আমরা একটা প্রোটাগনিস্টকে দেখি সে ভারসাম্য হারাচ্ছে নিজের মনের, এবং আস্তে আস্তে সে একটা ইনসানিটির দিকে যাচ্ছে। তার ডেসক্রিপশনগুলো সে ভুল ভাল হ্যালুসিনেট করছে এবং তাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে, র্যাশনালাইজ করার চেষ্টা করছে। এখানে যেটা মজা সেটা হচ্ছে এখানে দুটো পার্সপেক্টিভ আছে, এখানে একটা রিলায়েবল ন্যারেটার আছে, একটা আনরিলায়েবল ন্যারেটার আছে। তো ভীষণই ইনট্রিগিং একটা ব্যাপার। আমার কুইয়ার বই পড়তে খুব ভালো লাগে, আর আমরা শুধু এই গল্পটার জন্যই আমি গোটা বইটা কিনতে পারি। এছাড়া যে বইটা আমি অনেক দিন ধরে পড়ছি এবং শেষ করার চেষ্টা করছি, যেটা কিছুতেই আমি মন বসাতে পারছি না, সেটা হচ্ছে চাপরাশ বুদ্ধদেব গুহর। আই থিঙ্ক আমি ভুল ডিসিশন নিয়েছি প্রথম বুদ্ধদেব গুহ চাপরাশ সিলেক্ট করে। একেবারেই আমি মানে ন্যারেটিভ ভয়েসটার সঙ্গে না কমফোর্টেবল হতে পারছি না, একেবারেই মন বসাতে পারছি না লেখাটা। বারবার আমার যে অ্যাটেনশনটা কেটে যাচ্ছে, বারবার কিছুতেই আমি নিজেকে মনোসংযোগ করে কনভিন্স করতে পারছি না যে এটা আমার পড়া দরকার। আর আমি আই থিঙ্ক 150 পাতা মতো পড়ে ফেলেছি, আর যদি আমি না পড়তে পারি আমি 50 পাতা এখনও ট্রাই করবো। আমি কিন্তু বইটা ডিএনএফ করে দেবো, মানে আমি শেষ করবো না বইটা, কারণ বই ভালো না লাগলে জোর করে পড়ার কোনো মানে হয় না, এটা কোনো পানিশমেন্ট না। এমন হতেই পারে অনেক মানুষের অনেক বই ভালো লেগেছে যেটা আমার একদম ভাল লাগছে না, এবং যেটা আমি একদমই পড়ে রিলেট করতে পারছি না, বা এখন পারছি না, হয়তো পরে ভালো লাগতে পারে। তাই নিজেকে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। আমি আরেকটু চেষ্টা করবো পড়ার, কিন্তু আমি জানি না, প্রচণ্ড খাপ ছাড়া লাগছে, প্রচণ্ড কিছু জায়গা খুব ভালো লাগছে, তারপরে আবার জিনিসটা মানে খেই হারিয়ে যাচ্ছে। আমি জানি না, যারা চাপরাশ পড়েছো তারা আমাকে বলতে পারো যে কেন আমার এরকমটা হচ্ছে। तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। প্রচন্ড মনে হচ্ছে হেভি ফিলোসফিক্যাল কথা বলা হচ্ছে, অ্যাস্ট্রোনমির কথা বলা হচ্ছে, সাহিত্যের কথা বলা হচ্ছে, সংস্কৃতির কথা বলা হচ্ছে, হিন্দু ইজম নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আবার প্লটটা হারিয়ে যাচ্ছে। আবার যে চরিত্রটাকে আমি যত জানতে চাইছি, তার ব্যাক স্টোরিটা যত ভালোভাবে জানতে চাইছি, সেটা আমি পাচ্ছি না। কোথাও গিয়ে মনে হচ্ছে এই বইটা পুরোপুরি লেখা হয়েছে একটা ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন হিসেবে। মেবি আমি ভুল, কিন্তু বইটা একদম ওই অ্যালকেমিস্ট ধরনের লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে খুব ভারী ভারী ফিলোসফিক্যাল কনসেপ্টকে খুব সহজে গুলে খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে রিডারদের, কিন্তু সেটা আমাকে কোথাও গিয়ে মনোটনি তৈরি করছে, লেখাগুলোর মধ্যে প্রচণ্ডভাবে মনোটনি তৈরি করছে। এবং আমি জানি না, মেবি বুদ্ধদেব গুহর রাইটিং আমার জন্য নয়, মেবি এই বইটা আমার জন্য নয়। সো আমি চেষ্টা করব, কিন্তু মেবি আমি শেষ করতে পারবো না বইটা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যতটা সেভ করা যায় এই ভিডিওটাকে আমি সেভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ যারা শেষ অবধি দেখলে ভিডিওটা। তোমরা সত্যি ভীষণ ভীষণ ভালো, ভীষণ সুইট যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো। মন থেকে থ্যাঙ্কস জানাতে চাই। আর অনেক বেশি বই পড়ো, বিভিন্ন ধরনের বই পড়ো, চেষ্টা করো, দেখো ভালো লাগে কিনা। আমি বলছি বলেই নয়, নিজেকে চ্যালেঞ্জ করো, কিন্তু নিজেকে খুব হার্ড পুশ করো না যে পড়তেই হবে, কেন ভালো লাগছে না আমার, এরকম কোনো ব্যাপার নেই। ভালো না লাগে মুভ অন, আবার নতুন বই পড়ো, ইটস ওকে। ভালো থাকো আর দেখতে থাকো শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। টাটা।